নমস্কার। খবরদার, কথা নয়। বলি পড়ছে যে আমরা সবসময় বলে থাকি যে কথা নয়, কিন্তু কথা না বলে উপায় কি বলুন? দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে অনেক দিন ধরেই, নানাভাবেই সেটাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে বিচার ব্যবস্থার ওপর আমাদের একটা আস্থা ছিল, নেই সে কথা বলি না, এখনও রয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তিনি পদত্যাগ করে তার বিচারের আসন ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে চলে এসেছেন। আইনের কথা যদি বলি, নিশ্চয়ই পারেন। কিন্তু যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং পলিটিক্যাল দলের সঙ্গে কথা বলছেন বলে নিজে স্বীকার করেছেন, তখনও তিনি এই বিচারপতির আসনে আসীন ছিলেন। আমি জানি না এটা কতটুকু সঠিক হলো, বা এই বিচারের বা বিচারকের দিকে যারা তাকিয়ে থাকেন, বিচারালয়ের দিকে যারা তাকিয়ে থাকেন, তারা ভবিষ্যতে কতটুকু আশ্বস্ত হবেন। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আরও দু একটি বিষয় রয়েছে, আপনাদের প্রসঙ্গক্রমে আসব। আমরা অনুরোধ করেছিলাম এই বিষয়ে মন্তব্য বা ওনার মতামত নেওয়ার জন্য। রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তমরার কাছে সরাসরি চলে যাই যে এখন রাজনীতির ময়দানটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, সমালোচনার জায়গা তো চিরকালই ছিল, কিন্তু এটা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে বলে মানুষ জানতো। প্রশ্নচিহ্ন অনেক দিন ধরে রয়েছে, কিন্তু বিচারালয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মাঠে ময়দানে এসে মাঠ কাঁপাচ্ছেন, এই যে বিষয়টা, একটা নতুনত্ব পেল। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তিনি খুব নাম করেছিলেন, অনেক নাম ডাক তার হয়ে গিয়েছিল রিসেন্টলি বিভিন্ন রায়দানের পরিপ্রেক্ষিতে। তিনি তার বিচারের আসন ছেড়ে সরাসরি ময়দানে চলে এলেন, রাজনীতির ময়দানে চলে এলেন। এটা কতটুকু সাধারণ মানুষের ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব? বিষয়টা নিয়ে প্রথমত যেটা বলা দরকার, আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। গতকাল বোধহয় পদত্যাগপত্র জমা করেছেন। পদত্যাগপত্র ইস্তফা গৃহীত হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু তিনি ইস্তফা গৃহীত হওয়ার পূর্বেই ইস্তফাপত্র জমা দিয়েই তিনি ঘোষণা করেছেন তিনি রাজনীতি করবেন, এবং তিনি জানিয়েও দিয়েছেন তার পছন্দ হচ্ছে ভারতীয় জনতা দল। এখন বিচারপতিরা যখন বিচারালয়ে থাকবেন, তখন তো তাদের কোনো রাজনৈতিক আনুগত্য থাকার কথা নয়। তাদের আনুগত্য, দায়বদ্ধতা শুধুমাত্র সংবিধানের প্রতি। সেখানে কে কোন রাজনীতি করলো সেটা কোনোভাবেই বিচার্য নয়। দলীয় রাজনীতির ঊর্ধ্বে বিচারকরা, এটাই আমরা ধরে নিই। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে বিভিন্ন বিষয়ে মন্তব্য করছিলেন, তার এজলাসে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো সম্পর্কে বাইরে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিলেন, এগুলো কিন্তু একজন বিচারকের কাজ নয়। একজন বিচারক, উচ্চ আদালতের বিচারক, তার পদের দায়িত্ব, গুরুত্ব, মর্যাদা, এগুলো তাকেই রক্ষা করতে হয়। এবং আমি যত উপরে থাকবো, যত উঁচু পদে থাকবো, তত বেশি আমার দায়িত্ববোধ, নৈতিকতা বোধ তত প্রখর, তত বেশি হওয়া উচিত। সেই কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায় গত 6 মাস 7 মাস ধরে যা করছিলেন, এটা কিন্তু আমি তো অনুমোদন করিনি, আমি এটাকে সমর্থন করতে পারি না। এটা কোনো কাজের কাজ নয়, এটা এইভাবে করা ঠিক নয়। বিচারক ন্যায় বিচার দেবেন, এবং তার মামলায়, তার এজলাসে যে মামলাগুলো থাকবে, যে মামলাগুলো নিয়ে তিনি বিচার করছেন, সেই মামলাগুলো সম্পর্কে বাইরে মন্তব্য করা কোনোভাবেই শোভন নয়, কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। এবং বিচারকের কাছ থেকে যে আচরণ আশা করা যায়, সেই আচরণের বিপরীত। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এখন উনি দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু আদেশ দিয়েছেন, এগুলো নিশ্চয়ই বিচারক সাহসী ভূমিকা পালন করেছেন, মৌচাকে ঢিল ছুঁড়েছেন, এগুলো নিশ্চয়ই অভিনন্দনযোগ্য। বিচারকের দায়িত্ব তো এটাই। কিন্তু অনেক ক্ষেত্রেই এটাও ঘটনা, বিচারকরা এগুলো করতে চান না। তারা ক্ষমতাবানদের, শাসকদের
সাথে সরাসরি সংঘাতে অনেক ক্ষেত্রেই যেতে চান না বিচারকরা, এটাও তো বাস্তব সত্য। তার এড়িয়ে চলেন, তারা সরকারের বিরুদ্ধে অনেক সময় দৃঢ় মনোভাব দেখাতে পারেন না, এটা আমরা ইদানিং লক্ষ্য করছি সারা দেশেই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগ দুর্নীতি তো জলের মতো পরিষ্কার, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু বলিষ্ঠ, সাহসী এবং ন্যায়সঙ্গত আদেশ দিচ্ছিলেন, তার জন্য তিনি সাধুবাদ পাচ্ছিলেন। কিন্তু পাশাপাশি তিনি অনেক ক্ষেত্রে আর এখতিয়ারে বাইরে চলে যাচ্ছিলেন, এটা একটা দিক। এবং রাজনীতি, বিচার ব্যবস্থা থেকে অবসর গ্রহণ করে কিংবা ইস্তফা দিয়ে রাজনীতি করতে পারেন, কিন্তু যেভাবে তিনি সোজা প্রথম দিনই প্রেস কনফারেন্স করে বসলেন, এইটা নিয়ে কতগুলো প্রশ্ন উঠবেই। আর একটা প্রশ্ন উঠবে, আমি আর একটা প্রশ্ন করতে চাই। আমার যেটা মনে হচ্ছে, উনি যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলেন, তাহলে নিশ্চয়ই আমি ধরে নেব উনি চোখ কান খোলা একজন মানুষ। একজন বিচারক তো চোখ কান খোলা সংবেদনশীল মানুষ হওয়া অবশ্যই প্রয়োজন, এবং চোখ কান খোলা কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ। তাহলে উনি দুর্নীতির বিরুদ্ধে যাবেন, কোন দলটাকে বেছে নিলেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে রেকর্ড কি, উনি কি পুকুর থেকে গিয়ে ডোবায় পড়লেন, এটা উনি ভাববেন, জানবেন। তো এগুলো তো দেখা যাক কী হবে। তো এটা সুস্থ লক্ষণ নয়। আর একটা কথা আমি বলবো, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টেরও বিভিন্ন বিচারপতিরা তারা অবসরের পূর্বে তারা সরকারের পক্ষে বিভিন্ন রায় দিচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায়। আমরা বলবো আইনকে অগ্রাহ্য করে, আইনের ভুল ব্যাখ্যা করে তারা এমন সমস্ত রায় দিচ্ছেন যে রায়গুলো বিচারালয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে, এবং আমরা দেখছি পরবর্তী সময় তারা পুরস্কৃত হচ্ছেন। আমরা দেখলাম বিচারপতি খানকিউল্লাহ কাদ, যিনি সরকারের পক্ষে অনেকগুলো মামলায় গুরুত্বপূর্ণ মামলা রায় দিয়েছেন এবং নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে রায় দিয়েছেন, ওনাকে পুরস্কৃত করা হলো, না লোকপাল নিয়োগ করা হলো। আমরা দেখলাম আরেকজন বিচারপতি এলাহাবাদ বেনারসির জেলা বিচারপতি, যিনি গানবাবি মসজিদ মামলায় পূজা করার জন্য আদেশ দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে দায়ের করা মামলায়, তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমরা দেখলাম যারা আবার সরকারের বিরুদ্ধে রায় দেন তাদেরকে আবার বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আমাদের কাছে জাস্টিস আকিল কুরেশির উদাহরণ আছে, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টে যেতে পারেননি, রাজস্থান হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন, তাকে বঞ্চিত করা হয়েছে কারণ তিনি যখন গুজরাট হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। তা সেই নির্দেশের খেসারত জাস্টিস কুরেশির মতো একজন নির্ভীক সৎ বিচারপতিকে দিতে হয়েছে, তাকে সুপ্রিম কোর্টে নেওয়া হয়নি, এটা সবাই জানেন। আমরা উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস মুরলীধর, তার ঘটনা জানি, তাকে দিল্লি থেকে পাঞ্জাবে বদলি করা হয়েছিল কারণ উনি মাঝরাত্রিতে কোর্ট বসিয়ে, যাতে দিল্লিতে যখন সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হচ্ছিল ওই ট্রাম্পের সফরের পর, তখন যাতে আক্রান্ত মানুষ হাসপাতালে যেতে পারে তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে আক্রান্তদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন, হাসপাতালের গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি আটকাবেন না। তার খেসারত তাকে রাতারাতি বদলি করা হলো। পরবর্তী সময় তাকে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হলো, কিন্তু তাকে সুপ্রিম কোর্টে নেওয়া হলো না। কতগুলো অত্যন্ত ক্ষতিকর প্রবণতা, ক্ষতিকর ঝোঁক আমরা দেখছি এখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রধানমন্ত্রীর প্রশংসায় তারা পঞ্চমুখ। আমরা দেখছি আমাদের প্রধান বিচারপতি ডক্টর ওয়াইডি চন্দ্রচূড়, উনি বিভিন্ন মন্দিরে গিয়ে এমন সমস্ত কথাবার্তা বলছেন যেগুলো একজন বিচারপতি ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাসী হলে মন্দিরে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মন্দিরে গিয়ে উনি বিভিন্ন সারা দেশের মন্দিরগুলো ঘুরছেন, ভালো কথা, ওনার ভক্তি আছে মনে, কিংবা ওনার স্থাপত্য নিদর্শন রাখার ইচ্ছা আছে, দুটিই থাকতে পারে, ভক্তির জন্য গেছেন, ভালো কথা। কিন্তু যেভাবে তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো তো অত্যন্ত বিতর্কমূলক কথাবার্তা। এটা হচ্ছে মুদ্রার একটা পিঠ, মুদ্রার অপর পিঠও আছে, সেই কথাটা ওনাকে বলা দরকার। তো আমরা ইদানিং কতগুলো অত্যন্ত অসুস্থ ক্ষতিকর প্রবণতা লক্ষ্য করছি, যার ফলে বিচার বিভাগের মর্যাদা আজকে প্রশ্নের মুখে। বিচার বিভাগের মর্যাদা নষ্ট হলে, বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীন ভূমিকা নষ্ট হলে সবচেয়ে ক্ষতি আমাদের সাধারণ নাগরিকদের। কারণ গণতন্ত্রে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পালন না করলে পরে শাসকরা দুর্বিনীত হয়ে যায়, শাসকরা ক্ষমতার মদমত্ততায় তারা অন্ধ হয়ে যায়।
আর কলকাতা হাইকোর্টের বিচারপতি যেটা করলেন সেটাও কিন্তু সুস্থ লক্ষণ নয়, এটা কিন্তু সুস্থ লক্ষণ নয়, এটা সুস্থ আচরণও নয়। উনি রাজনীতি করতে পারতেন, তাহলে উনি কিছুটা কুলিং পিরিয়ড নিতে পারতেন, 6 মাস পরে রাজনীতি যেতে পারতেন। এখন দেখা যাচ্ছে উনি লোকসভা নির্বাচনের সামনে রেখে রাজনীতি যাচ্ছেন। তো এইগুলো তো একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রচন্ডা, এই যে বিচারপতি যিনি রাজনীতিতে এলেন, যার কথা নিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম, ওনার সাংবাদিক সম্মেলনটা আমি পুরোটা দেখেছি। উনি দুটো জায়গায় দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, রাজনৈতিক দল কংগ্রেসে উনি যোগ দিলেন না, কারণ এটা একটা পরিবার ভিত্তিক দল। সিপিএমে উনি যোগ দিলেন না, সিপিএম ধর্ম মানে না। তিনি যে দলে যোগ দিলেন, তিনি যেহেতু ধর্ম মানেন, সেহেতু তিনি ওই দলে যোগ দিলেন। আরেকটা কথা বলেছেন যে ইলেকট্রাল বন্ড নিয়ে ওনাকে প্রশ্ন করা হলে উনি বলেছেন ইলেকট্রাল বন্ড নিয়ে কিছু অস্বচ্ছতা রয়েছে। এই বিষয়গুলির ব্যাখ্যা কি ওনার দেওয়া উচিত ছিল? আমি একটা কথা বলবো, আমরা মিডিয়া ওনাকে নিয়ে যতটা লাফালাফি করছে, ততটা কি লাফালাফি করার বিষয়? ওনার অনেক কথাবার্তার মধ্যে তো ইমেচুরিটি আছে। উনি অনেকগুলো রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন, ভালো কথা। এজ এ জাজ হি ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড, হি ওয়াজ অনেস্ট, অর হি ওয়াজ ব্রেভ, এটা আমি মানলাম। কিন্তু ওনার আইন বিষয়ে উনি যে সমস্ত কথাবার্তা অনেক সময় বলেন, এগুলোর মধ্যেও প্রাজ্ঞতার ছাপ থাকে না। আর কালকে সাংবাদিক সম্মেলনে উনি যেটা বলেছেন, এগুলোর মধ্যে প্রাজ্ঞতার কোনো ছাপই নেই, উনি বলতেই পারেন। এবার একটা গুরুত্বপূর্ণ খবর আপনার সামনে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি ত্রিপুরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের বিরোধী দল তীব্রমথার একটা চুক্তি নিয়ে আলোচনা করেছিলাম। এই আলোচনার পরেই দিন সাতেকও হয়নি, আজকে সিদ্ধান্ত নিয়েছে তীব্রমথা, যতটুকু শোনা গিয়েছে। সরকারিভাবে এখনও কিছু জানায়নি, এটা আমরা স্পষ্ট করে আপনাদের বলে দিই। তীব্রমথা রাজ্য মন্ত্রিসভায় যোগ দিচ্ছে, যদি যোগ দেয়, এবং সম্ভবত 8 তারিখ যোগ দিচ্ছেন। 2 মন্ত্রী তাদের হবেন, এই সমস্ত বিষয়গুলি বেরিয়ে এসেছে। যদি যোগ দেয়, আমার দুটো বিষয়, একটা হচ্ছে যে এ রাজ্যের 23-এর নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে, 1 বছরও হয়নি এখন। রাজ্যের জনগণ কারা সরকারে থাকবেন আর কারা বিরোধী দলে থাকবেন এটা নির্ধারণ করে দিয়েছেন। এই যে বিষয়গুলি পরবর্তী সময়ে যে আন্ডার দ্য টেবিল টক, এই বিষয়গুলি যে চলে আসছে, এটা কি রাজ্যের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে করেন? আমি একটা কথা বলবো, তীব্রমথা যদি বিজেপির সাথে মন্ত্রিসভায় যেতে হয়, গেছেন, যদি আপনার কথা অনুযায়ী যাবেন, যেতেই পারেন। তারা তাদের রাজনৈতিক দল, তারা ঘোষণা করেনি, যদি যা ঘোষণা করেন, এতে তো আমরা এর সাথে একে ওদের অধিকার আছে যাওয়ার, যেতে পারে। কিন্তু আমার একটা কথা হলো, তাহলে কেন 1 বছর পর বিধানসভা নির্বাচন সময় তারা তো বলতেই পারতো যে আমরা বিজেপির সাথে আমাদের ঘর করব। তাহলে কেন নির্বাচনের মুখে একটা ধোঁয়াশা রাখা হয়েছিল? মানুষ তো তীব্রমথাকে ভোট দিয়েছিল, কারণ তখন অবধি তারা একটা বিজেপি বিরোধী স্ট্যান্ড নিয়েছিল কম বেশি, এবং তীব্রমথার সাথে কংগ্রেস সিপিএম নেতৃত্বের কথাবার্তা হয়েছিল, একটা ধারণা হয়েছিল জোট হবে। তারপর দিল্লিতে অমিত শাহের সাথে কথা বলে আবার সব চলে গেল। তো তখন থেকে সরাসরি কাছলেই ভালো ছিল। কিন্তু একটা তো সুবিধাবাদী অবস্থানই মনে হচ্ছে, প্রথমত স্পষ্ট করে কিছু না বলা। বিধানসভা নির্বাচনের পক্ষে সময় যদি বিজেপি তীব্রমথা বলতো যে আমরা বিজেপির সাথেই যাব, তাহলে মানুষও তীব্রমথাকে ভোট দেওয়ার সময় চিন্তা করতো এই ভোটটা তো আখেরে বিজেপিকে দেওয়া হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে তীব্রমথাকে যারা ভোট দিয়েছিলেন, তারা তো নিশ্চয়ই বিজেপিকে ভোট দেওয়ার জন্য দেননি, কারণ তারা তীব্রমথার ঘোষিত অবস্থান ছিল আমরা বিজেপির বিরুদ্ধে আছি, এর আকার ইঙ্গিতে তারা বুঝিয়েছিল। সেই কারণে তারা তীব্রমথাকে ভোট দিয়েছেন। তীব্রমথা ভালো সিটি পেয়েছে উপজাতি জনজাতি সংরক্ষিত আসনগুলো থেকে। কিন্তু তারপরে তারা যেটা করছেন, এবং কিসের ভিত্তিতে যাচ্ছেন মন্ত্রিসভায়, এই চুক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যতটুকু চুক্তি বুঝেছি, আলোচনা করেছি, আমরা দেখেছি অনেকে আমাদেরকে ভুল বুঝছেন। ভুল বোঝাবুঝির কিছু নেই। আমরা এই রাজ্যের মানুষ, আমাদের অধিকার আছে চুক্তি সম্পর্কে মন্তব্য করার। এবং আমরা এটাও বলেছি, আদিবাসী এবং বাঙালি উভয় অংশের মানুষ ঐক্য এই রাজ্যের সবচেয়ে বড় প্রয়োজন। এটা বরাবর ছিল, মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, এই ঐক্যকে বজায় রাখতে হবে।
কিন্তু আরেকটা কথা বলতে হবে, এই চুক্তিতে কিছুই নেই। আমরা গতদিনও বলেছি, এখনও বললাম, এবার যে মন্ত্রিসভা যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিসের বিনিময়ে যাচ্ছেন, তাদের দাবিগুলোর কী হলো, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কিংবা মোর পাওয়ার টু এডিসি, এগুলোর কী হলো? তবে তারা কি শুধুমাত্র মন্ত্রিসভা যাওয়ার জন্যই লালায়িত, লাল বাতির জন্য, নাকি তারা থানসার জন্য কিছু করছেন? তাহলে ত্রিপুরী অংশের মানুষের যে দাবি দেওয়ার কথা বলেন, আশা আকাঙ্ক্ষার কথা বলেন, সেই আশা আকাঙ্ক্ষা কতটা তারা চরিতার্থ করলেন, কি পেলেন, কেন্দ্রীয় সরকার কি দিল, দিল্লিতে মিটিং করে কি আদায় করলেন? শুধুমাত্র জয়েন্ট ওয়ার্কিং কমিটি আর একটা ঘোষণাপত্র, উই শ্যাল রিজলভ অল ইস্যুস থ্রো টক্স, এছাড়া তো কিছুই পাননি। তারপরে এই মন্ত্রিসভা যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাহলে আগে গেলে পারতেন। সবটার মধ্যে একটা সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান ত্রিপুরা মাথার নেতৃত্বে। আমি ত্রিপুরা মাথার অনুগামী যারা, দোজ হু আর ফলোয়ার্স of ত্রিপুরা মাথা, I do not blame them. They are not decision makers. But those who are taking decision in ত্রিপুরা মাথা, I think they are guided by their self-interest, not the interest of the Tripuri people, not the interest of the Tripurian Bengali people in Tripura. This is my realization about the Tripura Matha leadership. They are playing opportunist politics, and they are representing themselves as if they represent the whole Tripuri population. A good section of people are with them because they have been they raise their hope, they utilize their emotions, but ultimately where they are going, where they are leading them, I hope they are going to a point of no return. They are not getting anything, only for red lights or ministerial baths. Nothing else. সর্বশেষ প্রশ্ন, আসন্ন লোকসভা নির্বাচন, ত্রিপুরার 2টো আসন, যদি ত্রিপুরা মাথা মন্ত্রিসভায় যায় শেষ পর্যন্ত, আমাদের কাছে নিশ্চিত আছে আর মন্ত্রিসভা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, ওরা এখনও ঘোষণা করেননি যদিও, যদি যায় এবং শেষ পর্যন্ত এটাই যদি হয়, তাহলে এই লোকসভা 2টো আসনে ত্রিপুরা মাথা বিজেপি জোট এবং অপোজিশন জোট কাদের সবচেয়ে বেশি সুবিধা হবে? এবং এই ত্রিপুরা মাথা যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে, যুক্ত হওয়ার জন্যই কি বিজেপি শক্তিশালী হয়ে যাবে পূর্ব আসনে? বিজেপি পূর্ব আসনে শক্তিশালী হবে আমি মনে করি না। এতে বরং ত্রিপুরা মাথা বিজেপির সাথে গেলে একটা দিক পরিষ্কার হয়ে যাবে, ত্রিপুরা মাথাকে নিয়ে আর ধোঁয়াশার জায়গা থাকবে না। যারা বিজেপি শাসন দেখছেন রাজ্যে বা রাজ্যের বাইরে, মণিপুরে কিংবা সারা দেশে আদিবাসীদের প্রতি বিজেপি কী করছে, তাদের মধ্যে যে একটা সন্দেহ কিংবা ধোঁয়াশা ছিল ত্রিপুরা মাথাকে কেন্দ্র করে, এটা কেটে যাবে। ব্যাপারটা মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এতে বরং পোলারাইজেশনটা ভালো হবে। কারণ বিজেপি নির্বাচনে কী হবে, আমি তো এখনও বিশ্বাস করি এই লোকসভা নির্বাচন বিজেপি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেই একটি আসনের জন্য তারা মন্ত্রিসভা ত্রিপুরা মাথাকে নিয়ে নিচ্ছে। পড়েছে বলেই তারা এখনও ডেসপারেট, কী করে কংগ্রেসকে ভাঙা যায়, কী করে মন্ত্রিসভাগুলোর পতন করা যায়। দে আর ভেরি মাচ ডেসপারেট। তারা যদি মনে করতো যে রাম মন্দির দিয়েই হয়ে যাবে, তাহলে এত ভাঙ্গাভাঙ্গির কী দরকার ছিল? এবং পশ্চিম আসনে বিজেপি তার প্রার্থী ডিক্লেয়ার করে দিল, অপোজিশন কি এখনো একটু না? সেটা তো অপোজিশন বলতে পারবে। বিজেপি তো অনেকগুলো সুবিধা আছে, শাসক দলে আছে, ক্ষমতা, অর্থবল, বিজেপি অনেক কদম এগিয়ে আছে। এর বিরুদ্ধে বিরোধীদের একটা অসম যুদ্ধ করতে হচ্ছে। তবে আমি মনে করি যুদ্ধে মনোবল সবচেয়ে বড় জিনিস, এবং এখনও আমি বিশ্বাস করি, আমার দৃঢ় ধারণা, এবারে নির্বাচনে বিরাট লড়াই হবে। বিজেপি যা বলছে এটা তাদের অন্তরের কথা নয়, এগুলো তারা নির্বাচনের মুখে বিরোধীদের এবং জনগণকে আননার্ভ করার জন্য, জনগণকে হতবিহ্বল করার জন্য তারা এই ধরনের এইভাবে চিৎকার করছে, আমরা 400 পাবো, আমরা 500 পাবো, আমরা 600 পাবো। এগুলো কিন্তু পরবর্তী সময়ে বাস্তবের মাটিতে পড়ে এগুলো কিন্তু কুপকাত হয়ে যাবে বলে আমার এখনও বিশ্বাস। পুরুষোত্তমদার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। এই পর্যন্ত যে বিষয়গুলি আমাদের সামনে এলো, আপনাদের সামনে তুলে ধরলাম। ভোট ঘোষণা হয়নি, ভোটের ঘোষণা হওয়ার আগেই দামামা বেজে গিয়েছে। কি হবে আমরা জানি না। কেউ 400 পাবার জন্য ঝাঁপাচ্ছেন, কেউ 400 রুখে এগিয়ে যাওয়ার জন্য ঝাঁপাচ্ছেন, সবই আমরা দেখব। ঘটনা হচ্ছে যে ভোটাররা যাকে ভোট দিচ্ছেন তারা জিতলে পরেও কি মন্ত্রিসভা গঠন করার উপযোগী অবস্থান পান? ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বারবার আমরা দেখেছি, যারা প্রথমে মন্ত্রিসভা গঠন করলেন, কিছুদিন পরে সেই মন্ত্রিসভা ভেঙে পড়ল।
বিহারে রিসেন্টলি দেখলাম, মহারাষ্ট্রে হলো, মধ্যপ্রদেশেও দেখেছি। বিভিন্ন জায়গায় বারবার এই ধরনের ঘটনা, ভারতবর্ষের এই গণতান্ত্রিক পরিবেশের ভেতরে ঘটনাটা ঘটছে। আসলে এই যে এই বিষয়টিকে, গণতান্ত্রিকতাকে কতটা আঘাত করছে, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে